দেখুন, এটা কিছু একটা হাওয়া গরম করার গল্প, আর তো কিছু নয় এটা। মুর্শিদাবাদ কেন বাংলার কোনো কেউ বলেনি ভাই বাবরি মসজিদ করা জরুরি। এখন কেউ রাজনীতি করার জন্য বলতে পারে, সেটা তাদের ব্যাপার। কারণ এখানে মন্দির মসজিদে কোনো অভাব তো নেই মুর্শিদাবাদ জেলায়। প্রচুর মসজিদ, প্রতি গ্রামে গ্রামে মসজিদ। এখানকার সাধারণ মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা খুব ধর্মালু, ধর্মপ্রাণ মানুষ। তারা তাদের গ্রামে, নিজেদের প্রত্যেকটা গ্রামে মসজিদ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, দরগা আছে, তারপর কবরস্থান আছে, যেখানে যেমন দরকার সব আছে। তার সঙ্গে নতুন করে একটা মসজিদ বানানোর জন্য মুর্শিদাবাদের কোনো মানুষের কোনো দাবি ছিল না। এখন যদি কেউ মনে করে রাজনীতি করার জন্য বানাতে হবে, সেটা তার ব্যাপার। যেমন দীঘাতে কেউ কি বলেছিল, কোনো হিন্দু কি বলেছিল ভাই এখানে জগন্নাথ দেবের মতন একটাখানটাই পুরীর মন্দির করো, জগন্নাথ দেবের মন্দির করো? কেউ কি বলেছিল? মন্দিরের কোনো অভাব আছে কি? নেই। কিন্তু করতে হবে, কারণ দেখাতে হবে আমি বড় হিন্দু। আবার যারা বাবরি মসজিদ করার কথা বলছে, তাদেরকেও দেখাতে হবে আমি বড় মুসলমান। সমস্যাটা এই জায়গাটাই। বাংলার দিদি পথ দেখিয়েছে, চলে আসুন, জগন্নাথ দেবের মন্দির হয়ে গেল দীঘার তীরে, সেখান থেকে চলে গেল দিদি এবার পর্বতে, মহাকাল হবে উত্তরবঙ্গে। মধ্যবঙ্গ বাদ থাকবে কেন? সেখানে একটা দুর্গাঙ্গন, কোটি কোটি টাকা খরচা চলছে। সেখানটায় যখন একটা দিক, যখন হিন্দুদেরকে খাতির করার জন্যে একটা দিক যখন সরকার নজর দিয়েছে, সরকারি কোষাগার থেকে যখন কোটি কোটি টাকা খরচা করে একদিকে যেমন মন্দির, পাশাপাশি দুর্গা উৎসবে একাধারে চাঁদা দিয়ে প্রত্যেকটা ক্লাবকে দখলে রাখার চেষ্টা হচ্ছে, সেরকম আরেকটা অংশ তা সেই মানুষগুলোকে, তাদের কাছেও কিছু রাজনৈতিক উপাদান নিয়ে, তাদের কাছ থেকে কিছু ভোটের উপাদান, নির্বাচনী উপাদান তাদের কাছ থেকে সেখানটায় ইনভেস্ট করে সেখান থেকে যে রাজনৈতিক ফসল তোলার জন্য আরেকটা অংশ তৎপর হচ্ছে। দিদি তৈরি করেছে, তার এগুলো প্রতিফলন। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুমি যখন হিন্দুকে খাতি করতে যাবে, তখন মুসলমানদের নিয়েও রাজনীতি হবে। বাংলার মুখ্যমন্ত্রী পথ দেখিয়েছে, তাঁর দলের লোকেরা সেই পথ অবলম্বন করেছে। তা আমাকে হারানোর জন্য, আরে রাজনীতিতে হারাও, কর্মে হারাও, রাজনৈতিক বক্তব্যে হারাও, আদর্শে হারাও, অধীর চৌধুরীকে চোর বলে প্রমাণ করে, লুটেরা বলে প্রমাণ করে হারাও, কোনো আপত্তি ছিল না আমার। কিন্তু শান্তিপূর্ণ জায়গায় শক্তিপুর রামনবমীর দিনে সেখানকার পুলিশ, তৃণমূলের মস্তান মিলেমিশে একটা দাঙ্গা করালো পরিকল্পিতভাবে, এবং সেই দাঙ্গা করানো হলো সরকারের নির্দেশে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। আমি সেদিনও বলেছি, আজও বলছি, নির্বাচন কমিশন এটাকে বললে এটা খুব অন্যায় হচ্ছে, এর ব্যবস্থা নিন, এফআইআর করতে হবে। সেই দাঙ্গা থামানোর জন্যে আমি রাতারাতি, আমি তখন মালদা থেকে আসছিলাম, ফারাক্কায় যখন ব্রিজ ব্যারাজ ক্রস করছি, তখন দেখছি ওখানে দাঙ্গার খবর আমার কাছে এলো। রাতারাতি আমি 3 ব্যাটালিয়ান সেন্ট্রাল ফোর্স ওখানে পাঠিয়েছিলাম ইলেকশন কমিশনকে, বলে যে দাঙ্গা থামানো যায়। দুর্ভাগ্য, তার পরের দিন যখন আমি এলাকায় যেতে গেছি, ওটা আমার নির্বাচনী এলাকা, আমাকে কিন্তু আটকে দেওয়া হলো তার থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার আগে। কারণ আমি যদি যেতাম আরামসে সেখানে শান্তি ফিরিয়ে আনতাম, তাতে কিন্তু ভোট হতো না। সেই দিনই ওদের দলের এমএলএ, যাকে নিয়ে আজকে মমতা ব্যানার্জি লড়াই করছে, সে অর্থাৎ হুমায়ুন কবির, সে বলে দিল 70 ভাগ হিন্দু, এই মুসলমান 30 ভাগ হিন্দু, মেরে ভাসিয়ে দিব, হয়ে গেল। সেইটাকে আবার নির্বাচনী উপাদান হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী ব্যবহার করলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে হুমায়ুন কবির দাঙ্গা লাগালো, মুখ্যমন্ত্রীর নির্দেশে নিজেকে মুসলমান প্রমাণ করে হিন্দুদেরকে ধমকালো, মুখ্যমন্ত্রীর নির্দেশে হিন্দু ধমকানোর সেই ভিডিও তার যে এজেন্সি আইপ্যাক হিন্দু গ্রামে গ্রামে প্রচার করলো, আর বলে দিল হিন্দুদের এখন এককাট্টা হওয়ার প্রয়োজন অধীর চৌধুরীকে হারানোর জন্য। আমি হারলাম, কোনো অসুবিধা নাই, আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, সবাই প্রত্যেকবার জিতবে তা তো নয়। বাংলার মুখ্যমন্ত্রী সে এমপি ভোটে দাঁড়িয়ে কখনো হেরেছে, বাংলার মুখ্যমন্ত্রী সে বিধানসভা ভোটে কখনো হেরেছে। কিন্তু নির্বাচন আসে যায়, কিন্তু সমাজ তো আমাদের টিকিয়ে রাখতে হবে সকলের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে এই সমাজের যে বিভাজন তৈরি হচ্ছে বাংলায়, সেই বিভাজনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অংশগ্রহণ করছেন, এটাই দুর্ভাগ্য আমাদের কাছে। বিজেপি আমরা জানি তাদের হিন্দুত্বের এজেন্ডা নিয়ে তারা সারা দেশব্যাপী তারা দখল করতে চাইছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, যদিও তাকে চিনতে মানুষের ভুল হয়েছিল, তিনি অনেক আগে বিজেপির হাত ধরে এ বাংলা দখল করতে চেয়েছিলেন। বাংলার মানুষের ভুল হয়েছিল সেদিন বাংলার মানুষ ভেবেছিল শুধুমাত্র অপশাসনের বিরুদ্ধে তৃণমূল নেত্রী বিজেপির সঙ্গে সমঝোতা করেছে, তা কিন্তু নয়। কারণ পার্লামেন্টে আমি ছিলাম, পার্লামেন্টে দিদি মন্ত্রী ছিল, আমি জানি তাদের ভার্সান,
আমি বক্তব্য রেখেছিলাম আরএসএস এর বিরুদ্ধে, সেই বক্তব্যের প্রতিবাদ করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই পার্লামেন্টে আমি স্যার সাক্ষী। দেরিতে হলো বাংলা মানুষ হচ্ছে ধীরে ধীরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কুৎসিত যে একটা চেহারা আছে, আমি এটা ওইভাবে বলছি না, কুৎসিত রাজনৈতিক চেহারা কথা বলছি আমি। তিনি দেখতে কেমন তা নয়, কুৎসিত যে রাজনৈতিক চেহারা সেটা কিন্তু ধীরে ধীরে প্রকট হচ্ছে বাংলায়। আর যা কিছু হচ্ছে দেখুন, সেই তৃণমূলের লোকেরাই করছে। মসজিদ বানানোর দায়িত্ব সে তৃণমূলের নেতা, মন্দির বানানোর দায়িত্ব সরকার নিজে। তো আমাদের দাবি তো স্কুল বানানো, কলেজ বানানো, শিল্প তৈরি করা, এগুলোর কি হবে? এই মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া জেলার যে তালিকা, যাদেরকে বলা হয় অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, তার মধ্যে মুর্শিদাবাদ। এখানে ভাঙন আর প্লাবন জেলার অভিশাপ। এই জেলায় শিল্প কিচ্ছু নেই, লক্ষ লক্ষ শ্রমিক পরিযায়ী, তাদের যে টাকা পাঠায় সেই টাকায় মুর্শিদাবাদ চলে। তারা কেউ আরবে, কেউ বাইরের রাজ্যে, তাদের পাঠানো অর্থে গ্রামে গ্রামে যান, সব পাকা বাড়ি তৈরি করেছে। দেখে মনে হবে এ রাজ্যের কতটা উন্নয়ন হয়েছে, কিন্তু না, তাদের হাড় ভাঙা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা অর্থে আজকে মুর্শিদাবাদের গ্রামে গ্রামে পাকা বাড়ি নির্মিত হচ্ছে। এই পশ্চিমবঙ্গের যে অর্থনীতি, সেই অর্থনীতির একটা বড় অংশ চলে এই পরিযায়ী শ্রমিকদের পাঠানো অর্থের উপরে দাঁড়িয়ে। তাদের যে রেমুনারেশন, তারা যে রোজগার করে, সেই রোজগারের টাকা যেটা পাঠায় তারা নিজেদের বাড়িতে, রিপ্যাট্রিয়েট করে যেটা পাঠায়, সেই টাকায় আজকে গ্রাম বাংলার অর্থনীতি দাঁড়িয়ে আছে। অথচ দেখুন, সেই পরিযায়ী শ্রমিকদের বিপদে আপদে রাজ্য সরকার দাঁড়ায় না। রাজ্য এবং কেন্দ্র উভয় ধরে নিয়েছে মানুষের কাজ বড় কথা নয়, বড় কথা হলো ভোটে জিততে গেলে আমাদের অন্য দাবাই দরকার, রাজনৈতিক দাবাই দরকার। তাই বাংলার মুখ্যমন্ত্রী আসবে, মিথ্যার পাঁচালি পাঠ হবে, আবার মোদি আসবে, মিথ্যার গীতা পাঠ হবে, আর আমরা বাংলার মানুষ যে তিমিরে ছিলাম সেই তিমিরে থেকে যাব। দুর্ভাগ্য এটা আমাদের। খুব ভালো প্রশ্ন করেছে, এটা ভারতবর্ষের একটা পরম্পরা। দেখুন, এই ভারতবর্ষেই কংগ্রেসের পক্ষ থেকে অটল বিহারী বাজপেয়ী যখন বিরোধী দলের নেতা ছিলেন, তখন তাকে ইউনাইটেড নেশনসে পাঠানো হয়েছিল ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করার জন্য। এটাই আমাদের গণতন্ত্রের পরম্পরা। কারণ আমাদের গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্ব যেটা দেওয়া হয়, পৃথিবীর খুব কম দেশে সেটা দেওয়া হয়। তার জন্য বিরোধী দল, তাদেরকে শ্যাডো ক্যাবিনেট বলা হয় ব্রিটেনের পার্লামেন্টে, এখানে সেটা মানা হয়। তার জন্য বিরোধী দলের নেতা, তাকে ক্যাবিনেট র্যাঙ্ক দেওয়া হয়। রাহুল গান্ধী বিরোধী দলের নেতা, সে কিন্তু ক্যাবিনেট মন্ত্রী। সারা জীবন ধরে আমরা দেখে এসেছি যে বিদেশ থেকে কোনো ডিগ্রিটারি এলে, কোনো বড় মাপের কেউ এলে, বিরোধী দলের নেতা বা নেত্রীর কাছে তারা দেখা করতে যায়, প্রোটোকলের মধ্যে পড়ে। আমরা সোনিয়া গান্ধীর কাছে এরকম বহু দেখেছি। আমি নিজে যখন পার্লামেন্টের নেতা ছিলাম, তখন এই ট্রাম্প ভারতবর্ষে এসেছিল, মনে করে দেখুন, তখন আমি বিরোধী দলের নেতা, এই ট্রাম্প ভারতবর্ষে এসেছিল। যেহেতু প্রোটোকল মেনে তারা আমাদের পার্টির যিনি সোনিয়া গান্ধী ছিলেন, যিনি গোটা পার্লামেন্টে আমাদের পার্টির নেত্রী, তার সঙ্গে দেখা করেননি, তাই ট্রাম্প সাহেব যখন আমাকে ডিনারে ডেকেছিল রাষ্ট্রপতি ভবনে, আমি কিন্তু সেই ডিনার রিফিউজ করেছি। আমার মতো একটা ভুকমারি কংগ্রেসের, এই মুর্শিদাবাদের গোড়াবাজারের কংগ্রেসের একটা লোক, ট্রাম্প ডাকছে রাত্রিকালীন ভোজনে, ডিনারে, কোথায়? রাষ্ট্রপতি ভবনে। অধীরচন্দ্র কিন্তু হিম্মতে গিয়ে বলেছিল যাবো না। আমি যখন যাইনি, মনমোহন সিং, গুলাম নবী আজাদ কেউ গেল না। এর পরম্পরা, এটা আমাদের দেশের ট্র্যাডিশন। পার্লামেন্ট কি? এটা আমাদের একটা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। তার একটা পরম্পরা আছে, তার একটা নিয়ম আছে, তার একটা ঐতিহ্য আছে, সেখানে কনভেনশন আছে, প্রোটোকল আছে। সেগুলোকে মান্যতা না দিলে গণতন্ত্র বাঁচে না। তাই রাহুল গান্ধীকে ডাকবে, এটার জন্য বলার তো কিছু অপেক্ষা রাখে না। ডাকা তো প্রোটোকলের মধ্যে পড়ে, হিসাবে পড়ে, উচিত, কনভেনশন, সব কিছুর মধ্যে পড়ে এগুলো। এটা আইন নয়। না ডাকলে আমি কি, আমাদের সংবিধান আমি না ডাকলে আমার গণতন্ত্র চুরমার হয়ে গেল, তা নয় ব্যাপারটা।
না ডাকলে আকাশ ভেঙে পড়লে ব্যাপারটা তা নয়, কিন্তু না ডাকার মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে, সাংবিধানিক ব্যবস্থাটাকে অসম্মান করা হলো। ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের, গণতান্ত্রিক দেশ আমাদের, এখানে পার্লামেন্ট আছে, এটা একটা ইনস্টিটিউশন। এই ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের কতগুলো ট্র্যাডিশন আছে, প্রোটোকল আছে, কনভেনশনস আছে, এটাকে মেনেই সব দেশকে চলতে হয়, বিশেষত যেসব দেশে গণতন্ত্র আছে সেই সব দেশে। রাশিয়ায় কোনো গণতন্ত্র নেই, তার মনে হয়েছে তাই দেখা করে লাভ কি? কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটা বড় ভুল আছে। পুতিন এর আগেও ভারতবর্ষে এসেছে, ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেছে। আমি নিজে দেখেছি বারাক ওবামাকে, বিল ক্লিন্টনকে ভারতবর্ষের পার্লামেন্টে হাত মিলেছি বারাক ওবামার সঙ্গে, এই মিস্টার ওবামা বলেছে, হাত বাড়িয়ে দিয়েছে। এটাই তো মজা আমাদের। পুতিন আসবে, সব এমপিদেরকে অ্যাড্রেস করবে, তাদের সঙ্গে ইন্টারাকশন করবে, সময় কম, দেখা করবে। রাহুল গান্ধী তো জেসে নয়, রাহুল গান্ধী ভারতবর্ষের মানুষের দ্বারা নির্বাচিত বিরোধী দলের স্বীকৃত নেতা। তার সঙ্গে দেখা করাটা প্রোটোকলের মধ্যে পড়ে। এটা আমার নিজের ধারণা, খুব পরিকল্পিতভাবে রাশিয়ান যারা ডেলিগেটস বা যারা রাশিয়ার প্রেসিডেন্টের যে প্রোগ্রাম তৈরি করে, তাদেরকে ভারত সরকারের পক্ষ থেকে বিভ্রান্ত করে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার ব্যাপারটাকে বানচাল করা হয়েছে। না হলে পুতিন অবশ্যই দেখা করতেন বলে আমার ধারণা। কারণ আমাদের দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক মোদি তৈরি করেনি, ভুলে যাবেন না, মোদিজি তৈরি করেনি, ইন্দিরাজি তৈরি করেছিল। ভারত রাশিয়া মৈত্রী যেটা চুক্তি, আমরা না ইন্দিরাজির আমলে, জওহরলাল নেহরুর আমল থেকে আমরা মেনে চলেছি এগুলো। ভারত পাকিস্তানের যুদ্ধের সময় যখন সপ্তম নৌবহর আমেরিকা পাঠালো ভারত মহাসাগরে, তখন এই রাশিয়া আরেকটা নৌবহর পাঠিয়েছিল ভারতের পক্ষে। এই সম্পর্ক আমাদের। আজকে ভারতবর্ষে যত সামরিক বাহিনীর অস্ত্র, তার 60% আসে রাশিয়া থেকে, মোদিজি করেনি সেই আমলের। তা আমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কোনো পার্টির সম্পর্ক নয়, এটা দেশের সম্পর্ক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।